আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে। আমরা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া পড়ছিলাম এবং গতদিন আমি আপনাদেরকে বার্ট স্যাবার্টের সূত্র পড়াচ্ছিলাম। সো আজকে আমরা ওই বার্ট স্যাবার্টের সূত্র থেকে আগাবো এবং আজকের পুরো ক্লাসটাই হবে বার্ট স্যাবার্টের সূত্রের বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে। সো আমরা একটার পর একটা বার্ট স্যাবার্টের সূত্রের অ্যাপ্লিকেশন বা প্রয়োগ দেখব যে কোন কোন ক্ষেত্রে অ্যাকচুয়ালি বার্ট স্যাবার্টের সূত্রটাকে অ্যাপ্লাই করা যায় এবং সেগুলোর প্র্যাকটিক্যাল কী কী প্রয়োগ আছে সেগুলো দেখব, ম্যাথ সলভ করব। সো আজকের পুরো ক্লাসটাই হবে অ্যাকচুয়ালি থিওরি কম ম্যাথ বেশি। চলেন আমরা শুরু করি। আমি যেহেতু বার্ট স্যাবার্টের সূত্র গতদিন পড়ে ফেলছি, আমরা গতদিনের একটা জাস্ট ছোট্ট রিভিউ নিব। ছোট্ট রিভিউ, যদি কোনো একটা সরল পরিবাহী তার থাকে, আই প্রবাহবাহী সরল পরিবাহী তারের দরুন তার হতে এ লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ কস থিটা 1 মাইনাস কস থিটা 2। এটা ছিল গত ক্লাসে পড়া আমাদের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা ছিল যদি অসীম দৈর্ঘ্যের আই প্রবাহবাহী তার নেওয়া হয় তাহলে তার হতে এ লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি সমান মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস পাই এ। দেখেন, যদি আমি এ লম্ব দূরত্বের চৌম্বক ক্ষেত্র প্রাবল্য দেখি তাহলে সেটা হচ্ছে মিউ নট আই বাই 4 পাই এ কস থিটা 1 মাইনাস কস থিটা 2। এটা হচ্ছে সসীম পরিবাহী, আর অসীম পরিবাহী তার হলে সেক্ষেত্রে মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস পাই হবে। তারপর কি পড়ছিলাম, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পাকের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি সমান মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস আর ছিল। যদি আর ব্যাসার্ধের একটা তারে বৃত্তাকার পাক, এই পাকের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য দেখতে চাই, কারেন্টটা যদি আই প্রবাহিত হয় সেক্ষেত্রে বি সমান মিউ নট আই বাই টোয়াইস আর। আর ফাইনালি আর ব্যাসার্ধ বিশিষ্ট এন কুণ্ডলীর বা এন পাক সংখ্যার একটি বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি সমান মিউ নট এন আই ডিভাইডেড বাই টোয়াইস আর। এই থিওরিগুলো আমরা লাস্ট দিন পড়ছিলাম। আজকে আমরা এই থিওরিগুলোর অ্যাপ্লিকেশন একটা একটা করে ম্যাথ দিয়ে দেখব। সো প্রথম কোশ্চেন, আজকের কোশ্চেন অন। ধরেন আমরা একটা তার নিব, একটা তারকে আমরা বাঁকা করে ওই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালাবো। 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের
একটি তার এমনভাবে বাঁকানো হলো যাতে তারের কেন্দ্রে বৃত্তচাপটি 36 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আপনি একটা তারকে বাঁকাইছেন, বাঁকায় বৃত্তাকার করছেন যাতে কেন্দ্রে বৃত্তচাপটি কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 36 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তারটিতে 4 অ্যাম্পিয়ার মানের তড়িৎ প্রবাহিত হলে, আপনি তারে 4 অ্যাম্পিয়ার মানের একটা তড়িৎ প্রবাহ করবেন, তাহলে তারের কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত? আমরা একটা তার 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা তার বাঁকা করব যাতে করে তারের কেন্দ্রে একটা বৃত্তচাপ তৈরি করে সেই বৃত্তচাপটা 36 ডিগ্রি কোণ উৎপন্ন করে। জিনিসটা খেয়াল করেন, ধরেন আপনি একটা তার নিছেন, 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা তার নিছেন, এই যে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা তার নিছেন, এই তারটাকে আপনি বাঁকা করছেন, একটা বৃত্তচাপ তৈরি হয়ে উঠছে। এটা সেন্টার পয়েন্টে অ্যাকচুয়ালি যে কোণ উৎপন্ন করতেছে সেই কোণটা হচ্ছে 36 ডিগ্রি। সো এই যে কোণটা সেন্টার পয়েন্টে যে কোণ উৎপন্ন করছে থিটা ইকুয়ালস টু 36 ডিগ্রি। এই তারটাতে যদি একটা 4 অ্যাম্পিয়ার মানের তড়িৎ প্রবাহ চালনা করা হয়, I ইকুয়ালস টু 4 অ্যাম্পিয়ার, তাহলে কেন্দ্রে এই ও বিন্দুতে বি এর মান কত বের করতে বলা হয়েছে। খেয়াল করেন, আমরা কিন্তু এখনো এই টাইপ কিছু পড়িই নাই, কিন্তু যা পড়ছি সেটাকে এখানে অ্যাপ্লাই করতে চাই আমরা। দেখেন তো একটা জিনিস খেয়াল করে, আমার তারটাকে বাঁকানো হয়েছে, কেন্দ্রে সেটা 36 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 360 ডিগ্রি কোণের জন্য পাক সংখ্যা n সমান 1। আমার যদি 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, খেয়াল করে দেখেন, একটা বৃত্তাকার তার কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে? ঠিক 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এইখানে যদি কোণটা উৎপন্ন হয় 36 ডিগ্রি, 36 ডিগ্রি কোণের জন্য পাক সংখ্যা n ইকুয়ালস টু কত হবে? 1 ডিভাইডেড বাই 360 ডিগ্রি আর উপরে 36 ডিগ্রি, তার মানে পাক সংখ্যা n সমান 1/10 হচ্ছে। খেয়াল করে দেখেন এখানে পাক সংখ্যা কত হয়ে গেছে? 1/10। এখন আমরা জানি b ইকুয়ালস টু মিউ নট ni ডিভাইডেড বাই 2r। বৃত্তাকার কুণ্ডলীর জন্য b সমান মিউ নট ni বাই 2r। n এর মান জানি, ব্যাসার্ধ আর কি জানি আমরা কিন্তু ব্যাসার্ধ আর জানি না। এখন দেখেন এটা যদি r হয়, এটা যদি s হয়, আমরা জানি s ইকুয়ালস টু r থিটা। কিন্তু এই থিটাটা কিসে প্রকাশিত? এই থিটাটা কিন্তু রেডিয়ানে প্রকাশিত, যেখানে থিটা রেডিয়ানে প্রকাশিত। তাহলে থিটা যদি রেডিয়ানে প্রকাশিত হয়, থিটা 36 ডিগ্রি মানে কত রেডিয়ান? 36 ইন্টু পাই বাই 180 এত রেডিয়ান। তাহলে 36 ইন্টু পাই বাই 180, পাই বাই 5 রেডিয়ান। তাহলে আর ইকুয়ালস টু এস বাই থিটা। এস হচ্ছে এখানে 12 সেন্টিমিটার, 12 ডিভাইডেড বাই থিটা হচ্ছে পাই বাই 5, 60 বাই পাই সেন্টিমিটার। সুতরাং আর হচ্ছে 60 বাই পাই সেন্টিমিটার থেকে আমরা মিটারে কনভার্ট করি, 60 ডিভাইডেড বাই পাই 0.19 মিটার। সুতরাং আমরা তারের ব্যাসার্ধ পাইছি 0.19 মিটার। এখন মিউ নট 4 পাই ইন্টু 10 পাওয়ার মাইনাস 7 n 1/10 0.1 আই কত কারেন্ট যাচ্ছে? 4 অ্যাম্পিয়ার।
ডিভাইড বাই 2r, 2 ইন্টু আর কত 0.19 মিটার। তাহলে আলটিমেটলি যেটা আসবে 4 পাই ইন্টু 0.1 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 0.19, 13.22 ইন্টু 10⁻⁻7 টেসলা হবে আমার কেন্দ্রে চৌম্বকক্ষেত্র প্রাবল্যের মান। আশা করি সবাই বুঝতে পারছেন। সো যদি একটা তারকে বাঁকা করা হয় এবং এই তারটা সেন্টারে সম্পূর্ণরূপে একটা পাক তৈরি নাও করে, কতটুকু পাক তৈরি করলো সেটা থেকে অ্যাকচুয়ালি আমরা বের করতে পারবো কেন্দ্রে কত চৌম্বকক্ষেত্র প্রাবল্য বি উৎপন্ন হবে। এটা গেল 1 নাম্বার প্রবলেম। এবার আসেন কোশ্চেন নাম্বার 2। মিউনটের সঙ্গে তারের কোনো সম্পর্ক না। মিউনট হচ্ছে শূন্য মাধ্যমে এখানে যে প্রবেশ্যতা সেটা। সো তারের সঙ্গে মিউনটের কোনো সম্পর্ক নাই। মিউনট যখন পড়াইছি তখন ওই লেকচারটা একটু দেখেন। মিউনট হচ্ছে শূন্য মাধ্যমের প্রবেশ্যতা। কোন মাধ্যম? তার সঙ্গে। এখানে তারের প্রসঙ্গই আসবে না। ওকে, এরপর আসেন সেকেন্ড প্রবলেমে আসি। কোশ্চেন 2, দ্বিতীয় কোশ্চেনটা করব আজকের। এইটা আমার খুব পছন্দের প্রশ্ন। কোশ্চেন 2টা আমার খুব পছন্দের প্রশ্ন। এই কোশ্চেন 2টাই হচ্ছে 10 মিটার দীর্ঘ একটি তারকে বাঁকা করে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার তারের কুণ্ডলী তৈরি করা হলো। দেখেন 10 সেন্টিমিটার দীর্ঘ একটি তারকে বাঁকা করে এই তার দিয়ে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার তারের কুণ্ডলী তৈরি করা হয়েছে। তারটি সোজা থাকা অবস্থায় তারের মধ্যবিন্দু হতে 10 সেন্টিমিটার দূরত্বে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য ও তারটি বাঁকানোর পর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের তুলনা করো। আপনার 10 সেন্টিমিটার দীর্ঘ একটি তারকে আমরা বাঁকা করে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার তারের কুণ্ডলী তৈরি করব। তারটি সোজা থাকা অবস্থায় তারের মধ্যবিন্দু হতে 10 সেন্টিমিটার দূরত্বে যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য তৈরি হবে, আর তারটা বাঁকানোর পর কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য তৈরি হবে তার তুলনা করতে বলছে। কারেন্টের মান দেয় নাই, আমাকে কোনো কারেন্টের মানই দেয় নাই, তার মানে কি কারেন্টের মান একই আছে। এখন দেখেন তারটি সোজা অবস্থায় একটা জিনিস চিন্তা করেন, তারের দৈর্ঘ্য কত? 10 মিটার। কত দূরত্বে দেখতেছি? 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার ডিভাইডেড বাই 10 মিটার, 10/1000, 1/100 লেস দেন 0.05 না? যদি আমি বলছিলাম যে দূরত্ব ডিভাইডেড বাই তারের দৈর্ঘ্য 0.05 এর থেকে যদি ছোট হয় তাহলে কি দৈর্ঘ্যের তার বিবেচনা করব? অসীম দৈর্ঘ্যের তার বিবেচনা করব।
গত লেকচার যারা করেন নাই বা গত লেকচারে যারা মনোযোগ দেন নাই, এই যে দেখেন আমি বলে দিছিলাম কখন অসীম দৈর্ঘ্য কখন সসীম দৈর্ঘ্য। যদি তার হতে যে লম্ব দূরত্ব সেটাকে তারের দৈর্ঘ্য দ্বারা ভাগ করে ওই মানটা 0.05 থেকে ছোট আসে, তাহলে তারের দৈর্ঘ্যটা কি হবে? অসীম দৈর্ঘ্যের তার হবে। সুতরাং আমার এখানে তারটা সোজা অবস্থায়, এটা একটা কি দৈর্ঘ্যের তার? অসীম দৈর্ঘ্যের তার। আর অসীম দৈর্ঘ্যের তার হলে বি সমান কত আসবে? অসীম দৈর্ঘ্যের তার হলে আমাদের যে বি আছে, বি ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। তাহলে এ এখানে 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। আই কত জানি না, মিউ নট 4 পাই ইন্টু 10⁻⁷ শূন্য মাধ্যম। এখন তাহলে 4 পাই ইন্টু 10⁻⁷ ইন্টু আই ডিভাইডেড বাই 2 পাই ইন্টু এ হচ্ছে 0.1। তাহলে 2 পাই 4 পাই কাটাকাটি করে 2 হবে, 2 ডিভাইডেড বাই 0.1 20। এই যে এটা হবে 20 ইন্টু 10⁻⁷ হচ্ছে 2 ইন্টু 10⁻⁶ আই। এটা হবে হচ্ছে তারটি সোজা অবস্থায় এইখানে তার থেকে 10 সেন্টিমিটার দূরত্বে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য গেল এটা। এবার আমি যখন তারটাকে বাঁকা করতেছি, তারটা সোজা অবস্থায় বি এত বের হয়েছিল। এবার তারটাকে যখন বাঁকা করব, সোজা অবস্থায় বি ছিল 2 ইন্টু 10⁻⁶ আই, এটা হচ্ছে সোজা অবস্থায়। এবার তারটা যখন আমরা বাঁকা করে বৃত্তাকার কুণ্ডলী তৈরি করতেছি, মনে করি তারটি বাঁকিয়ে এন পাকের একটি বৃত্তাকার কুণ্ডলী তৈরি করা হয়। তারটাকে আমরা বাঁকিয়ে এন পাকের বৃত্তাকার কুণ্ডলী তৈরি করতেছি। তাহলে এন ইন্টু 2 পাই আর ইকুয়ালস টু তারের দৈর্ঘ্য। দেখেন একটা পাকে কত দৈর্ঘ্য থাকে? পরিধি একটা মাত্র পাকে আমি পরিধির সমান দৈর্ঘ্যের তার নিচ্ছি, তার মানে 2 পাই আর পরিধি, এটাকে সঙ্গে যদি আমি এন গুণ করে দেই, এন ইন্টু 2 পাই আর হবে তারের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে এন এর মান তারের দৈর্ঘ্য 10 মিটার ডিভাইডেড বাই 2 পাই আর, পরিধি আর কত? ব্যাসার্ধ আর হচ্ছে 10 সেন্টিমিটার। দেখেন 10 সেন্টিমিটার ব্যাসার্ধের 0.1। তাহলে এইখানে অ্যাকচুয়ালি যেটা আসবে 50 বাই পাই হবে এন এর মান। এন এর মান হচ্ছে 50 বাই পাই। এখন আমার এই যে বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, নতুন বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি প্রাইম ইকুয়ালস টু মিউ নট এন আই ডিভাইডেড বাই টোয়াইস আর। সো মিউ নট 4 পাই ইন্টু 10⁻⁷, এন সমান হচ্ছে 50 ডিভাইডেড বাই পাই ইন্টু আই ডিভাইড বাই টোয়াইস আর 2 ইন্টু 0.1। তাহলে পাই এবং পাই কাটাকাটি করে দেই, পাই দুটা নাই হয়ে যাবে, দুইটা পাই কি হয়ে যাবে? নাই হয়ে যাবে। তাহলে 4 ইন্টু 50 200 ডিভাইডেড বাই 0.2, 200কে 0.2 দ্বারা ভাগ করলে 200 ভাগ 0.2, এটা আসে হচ্ছে 200 ভাগ 0.2 1000 আসবে। 1000 ইন্টু 10⁻⁷, তার মানে 100 ইন্টু 10⁻⁶ আই।
এবার তাহলে দেখেন বি প্রাইম ডিভাইডেড বাই বি 100 ইন্টু 10⁻⁶i ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻⁶i। তার মানে বি প্রাইম বি এর তুলনায় মাত্র 50 গুণ বড় হয়ে গেছে। সুতরাং একটা তারকে যদি আমি বাঁকা করে বৃত্তাকার করি, একই প্রবাহের জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান অনেক বেড়ে যায়। সো তাহলে এই যে যদি প্রশ্ন করা হয় অনুধাবনমূলক প্রশ্ন তড়িৎ প্রবাহের মান অপরিবর্তিত রেখে কোনো স্থানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কিভাবে বৃদ্ধি করা যায়। উত্তরটা আমরা এখান থেকে পেয়ে গেছি। অ্যান্সার সরল পরিবাহী তারকে বাঁকা করে যত বেশি বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা বাড়ানো যাবে তত বেশি চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান বাড়বে। সুতরাং আমরা কিভাবে কোনো একটা জায়গায় তড়িৎ প্রবাহ একই রেখে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বৃদ্ধি করা যায় সেটা শিখে ফেললাম। ওকে, দুইটা ম্যাথ গেল, দুইটা সিনারিও গেল। এবার আসেন থার্ড কোশ্চেনে। এই জিনিসটাও বেশ মজার। দেখেন আপনারা যখন চুম্বক পড়ছেন, চুম্বক না, আপনারা যখন ইলেকট্রন বিন্যাস পড়ছেন, ইলেকট্রন বিন্যাস পড়ার সময় দেখেন আপনারা কোয়ান্টাম সংখ্যা পড়ছেন। কোয়ান্টাম সংখ্যার মধ্যে কি ছিল? প্রাইমারি বা প্রাথমিক বা মুখ্য, তারপর ছিল অ্যাজিমুথাল বা সহকারী, এরপর ছিল কি সহকারী কোয়ান্টামের পরে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর 4 নাম্বার ছিল চৌম্বকের পরে হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। এখন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা কি এবং কেন সেটা আমি একটু আপনাদেরকে এক্সপ্লেইন করব যে কেন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা আসে। সো আমি একটু ভিডিওটা আগে চালু করব আপনাদের বোঝার সুবিধার্থে। সো জিনিসটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। মানে জিনিসটা খুব সিম্পল, মানে এর মধ্যে প্যাচগোজ বা জটিলতার তেমন কিছু নাই। সো ধরেন আমি একটা কুণ্ডলী নিব, তাকান, এটা একটা তারের কুণ্ডলী, ধরেন এটা একটা কুণ্ডলী। আচ্ছা, কালো হয়ে গেছে, তো কালো হইলে বোঝা কষ্ট। আমি কুণ্ডলীটা একটু বড় ধরনের একটা কুণ্ডলী নেই, দেখতে যাতে সুবিধা হয়। সো আমি একটা তারের কুণ্ডলী চিন্তা করে আপনাদেরকে। ধরেন এই যে এটা একটা কুণ্ডলী, তাকান, এই যে তারের এটা একটা কুণ্ডলী। আমার এই কুণ্ডলীটা যদি তার হয়, এই পরিধি বরাবর যদি একটা ইলেকট্রন ঘোরে, খেয়াল করেন পরিধি বরাবর কি ঘুরতেছে? ইলেকট্রন ঘুরতেছে। তাহলে পরিধি বরাবর ইলেকট্রন ঘুরলে ইলেকট্রনের ঘূর্ণন মানে কি? কারেন্ট ফ্লো না? সো কোনো একটা তারে ইলেকট্রন ঘুরতেছে মানে কি? কারেন্ট ফ্লো করতেছে। সো ইলেকট্রনটা যদি এই দিক দিয়ে ঘুরে এখানে একটা কারেন্ট ফ্লো করবে, তাহলে সেন্টার পয়েন্ট একটা কি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য তৈরি হবে না? সুতরাং যদি একটা ইলেকট্রন কক্ষপথে ঘুরতে থাকে, কক্ষপথে ঘূর্ণনশীল ইলেকট্রনের জন্য সেন্টার বা নিউক্লিয়াসে একটা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য চলে আসে। আবার বলতেছি, একটা ইলেকট্রন কোনো একটা কক্ষপথে আর ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতেছে,
তাহলে আর ব্যাসার্ধের কক্ষপথে যখন ইলেকট্রনটা ঘুরবে তখন যে সেন্টার পয়েন্টটা আছে, সেন্টারটা কি, ইলেকট্রনের ঘূর্ণনের জন্য সেন্টারটাই হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াসের কেন্দ্রে ইলেকট্রনটা একটা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য তৈরি করবে। ওখান থেকে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারগুলো জেনারেটেড হয়। কোয়ান্টাম নাম্বার কেন কত হয় সেটা আমার বিবেচ্য বিষয় না। আমার কথা হচ্ছে যে একটা পরমাণুতে যখন ইলেকট্রন ঘুরতেছে, ইলেকট্রন ঘূর্ণনের কারণেই সে সেন্টার পয়েন্টে কি তৈরি করতেছে, একটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তৈরি করতেছে। এখন তাহলে আমরা এই জিনিসটাই শিখব যে কোনো একটা জায়গায় যদি আমাদের একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘোরে, সো আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে এফ কম্পাঙ্কে ঘূর্ণনশীল ইলেকট্রনের জন্য নিউক্লিয়াসের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। দেখেন আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার কক্ষপথে আমি এফ কম্পাঙ্কে একটা ইলেকট্রনকে ঘুরাবো, এইটার জন্য নিউক্লিয়াসের কেন্দ্রে কতটুকু চৌম্বক ক্ষেত্র প্রাবল্য পাওয়া যাবে দেখি চলেন। সুতরাং এখানে আমরা আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথ নিব। কত ব্যাসার্ধ? আর ব্যাসার্ধ। এখানে এফ কম্পাঙ্কে ঘূর্ণনশীল ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রন ঘুরতেছে, এখানে ইলেকট্রন একটা ঘুরতেছে, এই ইলেকট্রনের কম্পাঙ্ক কত? এফ। তাহলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি কত হবে সেটা আমাদের জানা দরকার। এখন দেখেন আমরা জানি বি সমান মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস আর। এখানে কোনো পাকের ব্যাপার নাই, পাক সংখ্যার ব্যাপার নাই, একটা ইলেকট্রনই ঘুরতেছে, তাহলে বি সমান কি হবে? মিউ নট আই বাই টোয়াইস আর, এটা হবে, কোনো সমস্যা নেই। এখন একটা জিনিস খেয়াল করেন, কম্পাঙ্ক এফ, এফ মানে কি? 1/t। যদি পর্যায়কাল টি হয় তাহলে এফ সমান 1/t। এইবার কারেন্ট আই সমান কত? কারেন্ট আই হচ্ছে ইলেকট্রন ই ডিভাইডেড বাই টাইম টি। দেখেন তো কারেন্টের সংজ্ঞা কি ছিল? একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটাই তো তড়িৎ প্রবাহ। আই সমান কিউ বাই টি পড়ে আসছি না আমরা? আই সমান কিউ বাই টি। এইখানে যে চার্জ যাচ্ছে সেটা কি একটা ইলেকট্রন না? তাহলে একটা ইলেকট্রনের জন্য চার্জ কত? ই। আর একটা ইলেকট্রনের একবার কক্ষপথে ঘুরে আসতে সময় লাগতেছে কত? পর্যায়কাল টি। তাহলে আই সমান ই বাই টি। এখন 1/t সমান এফ, তাহলে আই সমান এফ ই। সো বি সমান মিউ নট এফ ই ডিভাইডেড বাই টোয়াইস আর। হয়ে গেছে। সো যদি আমাকে বলে, জিজ্ঞেস করে যে তোমার কোনো একটা বৃত্তাকার কক্ষপথে একটা কম্পাঙ্কে ঘূর্ণনশীল ইলেকট্রন আছে, এটার জন্য নিউক্লিয়াসের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে বের করো। বের করে ফেলতে পারছেন। এইবার যদি আপনাকে বলে আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ভি দ্রুতিতে ঘূর্ণনশীল ইলেকট্রনের জন্য নিউক্লিয়াসের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। আমার আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে এখন ভি দ্রুতিতে ঘূর্ণনশীল একটি ইলেকট্রনের জন্য নিউক্লিয়াসের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা বের করতে বলল। চলেন তাহলে এখন এটা বের করতে শিখি।
এইবার আমার কিন্তু কম্পাঙ্ক দেওয়া নেই, আমার কি দেওয়া আছে ভি দ্রুতি, তাহলে দ্রুতি ভি দেওয়া থাকলে ভি সমান ওমেগা আর, তাহলে ভি সমান 2 পাই এফ আর, আর এফ ইকুয়ালস টু ভি বাই 2 পাই আর। হয়ে গেছে কিন্তু দেখেন বি সমান ছিল মিউ নট এফ ই ডিভাইডেড বাই টোয়াইস আর, তাহলে মিউ নট ই বাই টোয়াইস আর ইন্টু এফ সমান ভি বাই 2 পাই আর। সো বি ইকুয়ালস টু পাচ্ছি মিউ নট ভি ই ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। এখান থেকে আমি আর ম্যাথ করাবো না, ম্যাথ করায় ফেলছি, এগুলোই ম্যাথ। দেখেন আপনাদের এইখানে এই সিনারিগুলোই কিন্তু এক একটা ম্যাথ, এই দুইটা তাহলে আরও দুইটা ম্যাথ হয়ে গেছে। যে যদি আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার কক্ষপথে কোনো একটা ইলেকট্রন ঘোরে, তার কম্পাঙ্ক দেওয়া থাকতে পারে, তার রৈখিক বেগ বা দ্রুতি দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে নিউক্লিয়াসের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা আমরা বের করতে পারলাম। সুতরাং এগুলা গেল কিছু জেনারেল সিনারিও। এখন আসেন আমরা সিনারিওগুলো থেকে আরেকটু কিছু জিনিস ডেভেলপমেন্টে যাব। আমাদের এখনকার উদ্দেশ্য হচ্ছে আরও কিছু জিনিসপত্র ডেভেলপ করা। সো আমরা এখন যেখানে যাব, নেক্সট যেটা করব, এই সিনারিওগুলো ইন্টারেস্টিং সিনারিও। কেন ইন্টারেস্টিং সেটা আমি বুঝিয়ে বলি। আপনাদেরকে অনেক রকম প্রশ্ন দিয়ে অনেকভাবে পেঁচাইতে পারে। সো এই কোশ্চেনগুলো হচ্ছে পেঁচানো কন্ডিশনেও আপনি কিভাবে বের হয়ে আসতে পারবেন সেগুলা নির্ধারণ করার উপায়। এখন আমি আপনাদেরকে ডান হস্ত বৃদ্ধাঙ্গুলির সূত্র, এটা কিন্তু লেকচার 2তে খুব সুন্দর মতো শিখাইছিলাম। লেকচার 2 না, লেকচার 3তে আমার বিয়ের যে মান নির্ণয় করতে হবে, চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশন কোন দিকে, এটা খুব সুন্দর মতো আপনাদেরকে শিখাইছিলাম। সো যাদের মনে আছে, যারা ভুলে গেছেন আরেকবার রিপিট করতেছি। আমি এখন আরেকবার একটা জিনিস রিপিট করব, সেটা হচ্ছে দেখেন আমি আপনাদের সুবিধার্থে এখন যেটা রিপিট করব সেটা হলো খেয়াল করেন, আমি জাস্ট আপনাদের জন্য যেটা রিপিট করব সেটা হচ্ছে একটা তারে কোন ডিরেকশনে কারেন্ট গেলে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে হবে সেটা কিন্তু আমি গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম। এই যে মনে করেন, ধরেন হ্যাঁ এই যে কলমটা, কলমের ক্যাপ যেদিকে আছে, না এটা ভালো না, ভালো এক্সাম্পল না, এই যে কলমের ক্যাপটা যেদিকে আছে নীল রং, এদিকে যদি ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা ধরি, অন্য আঙ্গুলগুলা চৌম্বক ক্ষেত্রে ডিরেকশন ইন্ডিকেট করে, তাহলে এটা যদি একটা তার হয়, তারে কারেন্টের ডিরেকশনে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ধরলে অন্য আঙ্গুলগুলা পেঁচানো অবস্থায় কি করবে, চৌম্বক ক্ষেত্রে ডিরেকশন ইন্ডিকেট করবে। এখন এইটা আসলে অ্যাকচুয়ালি আমরা যখন ক্রস গুণফল পড়ছিলাম না, সেই ক্রস গুণফলের মতোই কাজ করে। বি সমান কিউ ভি ক্রস বি। দেখেন আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি মনে রাখার সুবিধার জন্য। সো চলেন জিনিসটাকে আমরা সহজ সিম্পল করি। আমি অ্যাকচুয়ালি জিনিসটাকে আপনাদেরকে সহজ করে দিব, একেবারে সহজ করে দিব ঝামেলাহীনভাবে। যদি একটা তারকে বাঁকা করে বৃত্তাকার করি, তারটা বাঁকা করে বৃত্তাকার, যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করে, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করলে চৌম্বক ক্ষেত্র তল থেকে ভিতর থেকে বাইরের দিকে বের হয়ে আসবে। সো চৌম্বক ক্ষেত্র এখান থেকে বাইরের দিকে বের হয়ে আসবে। যখন বাইরের দিকে বের হয়ে আসবে তখন হচ্ছে ডট। আমি দুইটা কনভেনশন এখন শেখাবো আপনাদেরকে। কোনো এক জায়গায় ডট মানে কি, ক্রস মানে কি, ডট এবং ক্রস। ডট মানে হচ্ছে তল হতে বাইরের দিক বরাবর, কোনো তল হতে বাইরের দিকে বের হয়ে আসতে, সেটা হচ্ছে ডট। আর ক্রস হচ্ছে তল হতে ভিতরের দিক বরাবর। আমি ডট এবং ক্রস আরো এক্সপ্লেইন করব, কারণ এই ডট এবং ক্রস যদি ঠিক মতো না বোঝেন তাহলে পুরো চ্যাপ্টারে আমরা সবাই ঝামেলায় পড়ব। মানে আপনারা ঝামেলা পড়া মানে তো আমি ঝামেলায় পড়াচ্ছি, কিছু বুঝতেছেন না, এটাই তো আমার জন্য ঝামেলা।
আমার জন্য তো অন্য কিছু ঝামেলা না, আপনারা না বুঝলেই অ্যাকচুয়ালি আমার ঝামেলা, তখন ভাল লাগে না। দেখেন আমি আপনাদেরকে ডট এবং ক্রস এই দুইটা জিনিস খুব ভালো মতো বুঝাই। একটা হচ্ছে তল হতে বাইরের দিক বরাবর এবং আরেকটা হচ্ছে তল হতে ভিতরের দিকে। সো জিনিস দুইটা কি সেই দুইটা আগে আমরা এক্সপ্লেইন করতে শিখি। সো চলেন আমি আপনাদেরকে ডট এবং মানে হচ্ছে কিভাবে তল হতে বাইরের দিক ভিতরের দিক দেখে সেটা দেখাবো। এই যে দেখেন আমার খাতার যে তল আছে, এই খাতার তল, এই খাতার তলে আমি একটা তড়িৎবাহী তারের কুণ্ডলী রাখবো। সো আমি একটা তার কুণ্ডলী খাতার তলে রাখবো। সো তার কুণ্ডলী তৈরি করার জন্য এই যে হেডফোনের যে তার আছে, দেখেন হেডফোনের তারটা দিয়ে এই যে একটা কুণ্ডলী তৈরি করলাম। এটা কি একটা তৈরি করলাম কুণ্ডলী, এটা হচ্ছে তারের একটা কুণ্ডলী। এখন কুণ্ডলীতে কারেন্ট ফ্লোটা কিভাবে করতে পারে দেখেন, একবার করতে পারে কুণ্ডলীতে কারেন্ট ফ্লোটা এই যে ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো করতে পারে। কারেন্টে কিভাবে ফ্লো করতেছে ক্লকওয়াইজ। যদি ক্লকওয়াইজ হয় তার মানে কি নেগেটিভ, ক্লকওয়াইজ হওয়া মানে হচ্ছে নেগেটিভ মাইনাস। আর নেগেটিভ মানে কি এই তল দিয়ে ভিতরে ঢুকতেছে, তার মানে চৌম্বক ক্ষেত্র এখান দিয়ে কি করতেছে ভিতরে ঢুকতেছে, চৌম্বক বল রেখে এখান দিয়ে ভিতরে প্রবেশ করবে। এবার একটা জিনিস খেয়াল রাখেন, চৌম্বক বলরেখার ধর্ম হচ্ছে সে ঢুকে আবার বের হয়ে আসবে না, এখান দিয়ে যদি ঢোকে তাহলে চারপাশ দিয়ে সে কি করবে বের হবে। তাহলে আমি এখন ডায়াগ্রামটা আঁকি, কমপ্লিট করি, একটা কমপ্লিট ডায়াগ্রাম আঁকি। ধরেন কোনো একটা তারে এইভাবে কারেন্টটা ফ্লো করতেছে ক্লকওয়াইজ ডিরেকশনে, ক্লকওয়াইজ। তাহলে ভিতর থেকে চৌম্বক বলরেখা বের হয়ে আসবে, এখান দিয়ে বের হয়ে আসবে, এখান দিয়ে বের হয়ে সে বাইরে দিয়ে ঢুকবে, এখান দিয়ে বের হয়ে এখান দিয়ে ঢুকবে। তাহলে এইখানে যদি ঢোকে তাহলে এইখানে সে ঢুকতেছে, এখানে সে ঢুকলে এটা হচ্ছে ক্রস। ক্রস মানে সে প্রবেশ করে। ও না ভুল বললাম, আমার এখান দিয়ে বের হয়ে আসবে না তো, এখান দিয়ে নিচের দিকে যাবে, এটাই হবে ক্রস। এই ভুল বলছি, দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, আমি ভুল বলে ফেলছি, একটু সর্বনাশের ব্যাপার স্যাপার। দেখেন আমি আরেকবার কারেকশন করি, ভাই এদিকে তো পেজ নাই, আমি মাইনাস দিয়ে একে ঝামেলা করে ফেলছি। দেখেন ডট মানে হচ্ছে তল থেকে বের হয়ে আসা, আর ক্রস মানে হচ্ছে তলে প্রবেশ করা। ডট মানে কি তল থেকে বের হয়ে আসা, আর ক্রস মানে তলে প্রবেশ করা। তাহলে এখন খেয়াল করেন, এই যে ধরেন এইখানে কারেন্টটা, এই বৃত্তাকার কুণ্ডলীর কারেন্টটা হচ্ছে ক্লকওয়াইজ, এই যে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে হচ্ছে ভিতরে তাহলে কি হবে ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে, তাহলে ভিতরে নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে নিচের দিকে, নিচের দিকে মানে হচ্ছে ক্রস, এখানে তাহলে ক্রস মানে চৌম্বক ক্ষেত্র এদিক দিয়ে ঢুকবে। আর এখান দিয়ে যদি চৌম্বক ক্ষেত্র ঢোকে চারপাশ দিয়ে চৌম্বক ক্ষেত্রটা বের হয়ে আসবে, চারপাশে হবে তখন ডট। সো ভিতরে যদি ক্রস হয় বাইরে চারপাশে কি হবে ডট হবে। চৌম্বক বলরেখাগুলো চারপাশ দিয়ে বের হয়ে আসবে, ঘটনাটা এরকম হবে। সো চৌম্বক বলরেখা এই যে ভিতর দিয়ে ঢুকতেছে, ঢুকে সে নিচ দিয়ে এসে আবার উপর দিয়ে বের হয়ে আসবে, এইভাবে চৌম্বক বলরেখাটা তৈরি হবে ক্রস। সো তাহলে এই জিনিসটা আপাতত মনে রাখেন। নেক্সট, আমার যদি কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়, কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ, কারেন্ট এখন কি করব অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট করব, কারেন্টটাকে এখন করব অ্যান্টি ক্লকওয়াইজ। সো আরেকটা তার নেই, কারেন্টটা এখানে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ভিতরে পজিটিভ, পজিটিভ মানে বের হয়ে আসা, তার মানে এখানে ডট হবে, এখানে ডট। আর ভিতরে যদি ডট হয় চারপাশে ক্রস হবে, চারপাশে কারেন্টের জন্য চৌম্বক ক্ষেত্রটা প্রবেশ করবে, ঢুকবে। তার মানে ভিতর থেকে বলরেখাগুলা বের হয়ে আসতেছে আর চারপাশ দিয়ে বলরেখাগুলা কি হচ্ছে ঢুকে যাচ্ছে। সো ঘটনাটা এরকম। তাহলে এই যে দেখেন ভিতরে ডট মানে ভিতর থেকে বলরেখাগুলো কি হয়ে আসলো বের হয়ে আসলো,
বের হয়ে আসার পরে সে আবার চারপাশ দিয়ে কি করবে, প্রবেশ করবে। এখন আমি আপনাদেরকে এই জিনিসটা একটা এক্সাম্পল আকারে দেখাবো। চলেন একটু দেখি, একটা কুণ্ডলী তৈরি করে সেটার সাহায্যে আমরা একটু এক্সপেরিমেন্টালি দেখবো আসলে কি হয়। চলেন দেখাই। ধরেন কোনো একটা কুণ্ডলিতে কারেন্ট ক্লকওয়াইজও যেতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজও যেতে পারে, বুঝছেন জিনিসটা। সো আমি আমার যে হেডফোনটা আছে এই হেডফোনটাকে একটা কুণ্ডলী হিসেবে বিবেচনা করি, যে হেডফোনটা একটা কুণ্ডলী। এই যে দেখেন হেডফোনটা একটা কি তারের কুণ্ডলী, দেখেন 3 ডাইমেনশন। এই যে হেডফোনটা কি একটা তারের কুণ্ডলী। তাহলে এই তারে যদি আমি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করাই, ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে, তাহলে এইখান দিয়ে বলরেখাটা ভিতরের দিকে ঢুকবে। এখান দিয়ে যদি ঢোকে বলরেখা আবার এই দিক দিয়ে বের হয়ে আবার এসে ঢুকবে। চৌম্বক বলরেখাগুলা তড়িৎ বলরেখার মতো খোলা বক্ররেখা না, চৌম্বক বলরেখাগুলো হচ্ছে বদ্ধ বক্ররেখা। সো একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এইখানে কারেন্টটা যদি এইভাবে ফ্লো করে, মানে ক্লকওয়াইজ যদি কারেন্ট ফ্লো করে, ঘড়ির কাঁটার দিকে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে এই যে সারফেসটা আপনি দেখতেছেন, আপনার দিকে যে সারফেস আছে ওই সারফেস থেকে বলরেখাটা ভিতরে ঢুকলো, তাহলে আমার দিকে আসতেছে। আসার পরে এটা ঘুরে আবার এই দিক দিয়ে যে আবার এই দিক দিয়ে ঢুকবে না। তাহলে এইখানে যদি আপনাদের সারফেস থেকে দেখেন, এইখান দিয়ে যদি ঢুকে তাহলে এই দিক দিয়ে কি হবে, বের হবে। এখান দিয়ে ঢুকলে এই দিক দিয়ে বের হবে। সো এই জিনিসটা আমি একটু অন্যভাবে দেখাচ্ছি। দেখেন, ধরেন আপনাদের দিক থেকে আপনি দেখবেন ক্লকওয়াইজ, আপনাদের দিক থেকে আপনি দেখবেন কি ওয়াইজ, ক্লকওয়াইজ দেখবেন। তাহলে ক্লকওয়াইজ দেখলে যেটা হয়, একটু আগে যে ডায়াগ্রামটা আঁকছি সেই ডায়াগ্রামটাই আসি। নাইস। সুতরাং এই যে দেখেন, এটা কি ওয়াইজ, ক্লকওয়াইজ। ভিতরে কি আঁকছি, ক্রস আঁকছি। এখন খেয়াল করেন, বলরেখা এখানে এই ক্রস দিয়ে ভিতরে ঢুকবে, তাহলে ক্রসকে ছেদা করব, ক্রসকে কি করে দিব, ছিদ্র করে দিয়ে বলরেখা ঢুকবে। সো এই যে এখানে ভিতরটা তো ফাঁকা, তাহলে ফাঁকার মধ্যে বলরেখাটা ঢুকবে না। সো বলরেখাটাকে ঢুকাই। এই দেখেন বলরেখাটা আপনাদের দিক থেকে ভিতরের দিকে ঢুকতেছে, বলরেখা কি ভিতরের দিকে প্রবেশ করতেছে। তাহলে বলরেখা যদি এইখান থেকে প্রবেশ করে, এই দিক দিয়ে প্রবেশ করে, সে ঘুরে এসে আবার এই দিক দিয়ে কি হবে, বের হয়ে আসবে। এই যে এখান দিয়ে বলরেখাটা কি হবে, এই যে দেখেন এটাকে ছাদা করে বলরেখাটা বের হয়ে আসতেছে। সো ডট মানে কি, বলরেখা এখানে বের হয়ে আসছে। সো এখন বুঝতেছেন জিনিসটা, যে এটা একটা তার, এই তারের ভিতর দিয়ে যদি বলরেখাটা এই দিকে আসে, সেটা ঘুরে এটাকে ছাদা করে আবার এখানে আসবে। সো 3 ডাইমেনশনালি চিন্তা করেন, এই যে এই তারটা, তারের যে প্লেন বা তল, এই তলটা যদি চিন্তা করি, বলরেখা এখানে ভিতর দিক দিয়ে ঢুকবে, ঢুকে এইদিকে আসবে, আবার এই দিক দিয়ে এই যে দেখেন বলরেখাটা ভিতরে এখান দিয়ে ঢুকবে, এই যে ঢুকতেছে, ঢুকে এইদিকে আসলো, এই পাশে আসলো, এসেই বলরেখাটা আবার এই দিক দিয়ে ঢুকবে, ঢুকে এখান দিয়ে ঢুকে এই যে বের হয়ে আসবে, এখান থেকে ঢুকে আবার কি হবে, বলরেখা বের হয়ে আসবে। এইভাবে অ্যাকচুয়ালি বলরেখাটা পুরা কুণ্ডলীর মধ্যে একদিক দিয়ে আরেক দিকে ফ্লোট করে, ঘুরে আসে। সো সবসময় মনে রাখবেন, চৌম্বক বলরেখাটা হচ্ছে খোলা বক্ররেখা না, এটা হচ্ছে বদ্ধ বক্ররেখা। আমি আপনাদেরকে ইনশাল্লাহ এই জিনিসটা আজকে আমার আসলে খেয়াল ছিল না, একটা বোতল কেটে দেখালে সবচেয়ে ভালো হয়। আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনারা কাইন্ডলি, যদি আমি না দেখে একটু মনে করে দিবেন যে ভাইয়া আপনার বোতল কেটে বলরেখা দেখানোর কথা ছিল। আমি একেবারে একটা বোতলকে কেটে ওই বোতলের ভিতর দিয়ে কিভাবে বলরেখাটা বের হয় ঢোকে, ওই জিনিসগুলো ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট ক্লাসে আমি দেখায় দিব। সো আপাতত আশা করি বুঝতে পারছেন যে একটা তলে যদি এই যে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করে, তলের ভিতর দিয়ে বলরেখাটা প্রবেশ করবে, আর চারপাশ দিয়ে বলরেখা কি হবে, বের হয়ে আসবে। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, ওই যে অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, যেটা কাগজটাকে ছিঁড়ে ফেলি, তারা এই যে দেখেন এখানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে ভিতর থেকে বলরেখাটা কি হচ্ছে, এই ভিতর থেকে বলরেখাটা বের হয়ে আসতেছে। সো ভিতর থেকে বলরেখাটা আপনাদের দিকে কি হবে, এই যে ভিতর থেকে বলরেখাটা আপনাদের দিকে দেখছেন বের হয়ে আসতেছে। এখন এই বলরেখাটা যখন বের হবে, এই বলরেখাটা বের হইলো, বের হওয়ার পরে সে আবার এসে এখানে কি করবে, ঢুকবে। তাহলে ঢুকলে হচ্ছে ক্রস, আর বের হইলে কি ডট। এইভাবে তারের চারপাশে কি তৈরি হয়, চৌম্বক বলরেখা তৈরি হয়। সো অ্যান্টি ক্লকওয়াইজ মানে ভিতরে পজিটিভ, আর পজিটিভ মানে কি বের হয়ে আসা। ক্লকওয়াইজ মানে ভিতরে কি নেগেটিভ, নেগেটিভ মানে কি ভিতর দিক দিয়ে ঢোকা। সো ভিতরে ঢুকলে বাইরে বের হবে, ভিতর দিয়ে বের হইলে বাইরে ঢুকবে। সিম্পল, মানে কিচ্ছু টেনশন নেওয়ার দরকার নেই, নতুন করে কিচ্ছু পড়াচ্ছি না আমি সেই আগে যে অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ যা পড়াইছি সেটা কিন্তু পড়াচ্ছি।
সো এইটা মনে রাখলে অ্যাকচুয়ালি চৌম্বক ক্ষেত্রের যে ডিরেকশন, চৌম্বক বলরেখার যে ডিরেকশন, সেটা মনে রাখা খুব ইজি হয়ে যায়। এখন কোশ্চেন হচ্ছে ভাই এইটা পড়ে লাভ কি? দেখেন কি টাইপ ম্যাথ থাকে এবং এটা পড়ে কি লাভ হয়। চলেন আমরা একটু আবার ফেরত যাই আমাদের স্লাইডে, লেকচার স্লাইডে ফেরত যাব। ওকে, তাহলে ডট মানে বোঝায় তল হতে বাইরের দিক বরাবর, আর ক্রস হচ্ছে তল হতে ভিতরের দিক বরাবর। এখন যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করে, ভিতরে হবে ডট, আর ভিতরে ডট হলে চারপাশে হবে ক্রস। এইভাবে বলরেখাগুলো তৈরি হবে। আর যদি ক্লকওয়াইজ কারেন্টটা ফ্লো করাই, ক্লকওয়াইজ, তাহলে আমার ভিতরে হবে হচ্ছে ক্রস, তাহলে চারপাশে কি হবে? ডট। বলরেখাগুলো চারপাশ দিয়ে বের হয়ে ভিতর দিয়ে ঢুকবে। সুতরাং এই হচ্ছে আমার কনভেনশন বা চিহ্নের রীতি, যে ডট বোঝায় তল হতে বাইরের দিকে, আর ক্রস বোঝায় তল হতে কোন দিকে? ভিতরের দিক বরাবর। ঠিক আছে, এখন দেখেন নিয়ামুল হাসান চৌধুরী, ভাইয়া আই সমান NAV, আই তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ ভাই স্কেলার রাশি, ওইখানে NAVE পুরোটাই স্কেলার, এখানে কিন্তু ভেক্টর নাই। এ সমান পাই স্কয়ার ধরে এগুলো করা যায়, হুদাই পেঁচায়েন না। আমি যা শিখাচ্ছি এর থেকে সোজা জিনিস হইলে ভাই আমি নিজেই বলতাম। আজিজুল আনন্দ, ভেক্টর ঠিক মতো পড়েন নাই, ভেক্টরের ক্রস গুণন পড়েন, ক্রস গুণফল এই জিনিসগুলো সুন্দর মতো বুঝাই ফেলছিলাম। ভেক্টরের ক্রস গুণফল অনুযায়ী এই ডিউলগুলা সেট করা হয়েছে, এবং তখন দেখাইছিলাম ত্রিকোণমিতিক কোণ দিয়ে কেন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ, কেন ক্লকওয়াইজ হলে নেগেটিভ। ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞা পড়বেন, ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞার মধ্যে এটা বলা আছে। সো কাইন্ডলি ভেক্টর পড়বেন। ওকে, আসেন এখন দেখেন। সো আমরা এই যে ডট এবং ক্রস কোনটা কি সেটা বুঝে গেলাম, কনভেনশন বুঝে গেলাম। এই কনভেনশন অনুযায়ী এখন আমি আপনাদেরকে ম্যাথ করাবো। এতক্ষণ ধরে এটার পিছনে এত টাইম দেওয়ার উদ্দেশ্য একটাই, ম্যাথ করা। চলেন একটা ম্যাথ করি। ধরেন একটা তার এইভাবে আগাচ্ছে, হঠাৎ করে তারটা বাঁকা হয়ে বৃত্তাকার হলো, আবার তারটা এইভাবে গেল, এরকম একটা তার। সো আমার এইখানে যে তারের এই কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য B বের করতে বললো আপনাকে। ধরেন এটা একটা তার, কারেন্ট I যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। সো এখানেও 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, এই 2 অ্যাম্পিয়ারই বের হয়ে গেল, সেটা P বিন্দু। আপনার এই P বিন্দুর যে দূরত্ব তার থেকে, সেটাকে বলছে ধরেন 5 মিলিমিটার। অনলি 5 মিলিমিটার ব্যাসার্ধের একটা কি তৈরি করছেন? বৃত্তাকার কুণ্ডলী তৈরি করছেন। জিজ্ঞেস করা হলো এই চিত্র অনুযায়ী পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত? এটা হচ্ছে কোশ্চেন। আমার এই চিত্র অনুযায়ী পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে? চলেন অ্যান্সার করি। দেখেন, আমার যদি কারেন্টটা ফ্লো করে, কারেন্ট যখন ফ্লো করতেছে, ডান হস্ত সূত্র বা ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা আপনি যদি কারেন্টের দিকে দেন, দেখেন খেয়াল করে, আমি এই ডায়াগ্রামটাকে একটু বড় করে আঁকবো। আমি একটা তার আঁকছি, খেয়াল করেন, একটা তার আঁকছি, আর এখানে একটা বৃত্ত আঁকছি।
ওমা বৃত্ত ভালো হয় নাই, মুছে দিলাম, ভালো লাগে নাই। একটা তার আঁকছি, একটা বৃত্ত আঁকছি, জিনিসটা বুঝছেন। আমি গোটা জিনিসটা, গোটা ম্যাথটা একটু ডিফারেন্টলি করাবো আপনাদেরকে। থাকুক বৃত্ত বৃত্তের জায়গায় থাকুক, এই স্ট্রেট লাইনটাকে আগে ডিলিট করি, ডিলিট মারি। বাঁকা হয়েছে, ভাল লাগে না, এই জন্য সোজা আঁকতে হবে। এই যে সোজা একটা স্ট্রেট লাইন, জিনিসটা দেখেন, একটু একটু করে বোঝেন, বুঝে যাবেন, ভুল করার কিছু নাই। আলাদা আলাদাভাবে দেখাচ্ছি। প্রথমে শুধু এই স্ট্রেট লাইনের জন্য চিন্তা করি। এই স্ট্রেট লাইনে কারেন্ট ফ্লো করতেছে একটা, কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার। I = 2 অ্যাম্পিয়ার এই স্ট্রেট লাইনে যাচ্ছে। তাহলে এই তার থেকে 5 মিলিমিটার দূরত্বে পি বিন্দুতে আমার যে B1 আসবে, পি বিন্দুতে সোজা তারের জন্য B1 = μ0 I / 2 pi a। সো 4 পাই ইন্টু 10⁻⁷, কারেন্ট I কত? 2 অ্যাম্পিয়ার। 2 পাই এ কত? 5 মিলিমিটার, 0.005। সো 2 পাই 4 পাই 2 2 4 4 ডিভাইডেড বাই 0.005, 4 ডিভাইডেড বাই 0.005 কত আসে? 800, মানে 8 ইন্টু 10⁻⁵ টেসলা। এটা হবে কিসের জন্য? শুধুমাত্র এই যে এই কিসের জন্য? অনলি এই তারের জন্য, সোজা তারের জন্য। এবার অ্যান্টি ক্লকওয়াইজ যদি কারেন্ট ফ্লো করে, কারেন্ট ফ্লোটা কিভাবে করবে? অ্যান্টি ক্লকওয়াইজ। সেটার জন্য সেন্টার পয়েন্টে কত চৌম্বক ক্ষেত্র প্রাবল্য তৈরি হবে দেখেন। এবার এই কুণ্ডলীটাকে নিয়ে আসি, এই কুণ্ডলীটাকে নিয়ে আসলাম। ওমা খুব খারাপ কথা, বাকিদের সঙ্গে গ্রুপ করে আনতে হবে। সবাই মিলে এক হও, গ্রুপ গ্রুপ, নাইস। সবাই মিলে সরে আসুন। এই যে দেখেন, এখন এই কুণ্ডলীতে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করতেছে না? তাহলে কুণ্ডলীর অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টের জন্য সেন্টার পয়েন্টে যে চৌম্বক ক্ষেত্র B2 = μ0 I / 2r। তাহলে μ0 I / 2r যদি করি 4 পাই ইন্টু 10⁻⁷, I কারেন্টের মান কত? 2 অ্যাম্পিয়ার, ডিভাইডেড বাই 2r, 2 ইন্টু 0.005। তাহলে 4 পাই ইন্টু 2 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 0.005। এটা তাহলে আপনাকে যেটা দিবে, আমাদেরকে এটা দিবে 25.13 গুণন 10⁻⁵ টেসলা। দেখছেন, দুইটা পাইছি। এখন একটা জিনিস খেয়াল করেন, B1 এবং B2 কয়টা চৌম্বক ক্ষেত্র আছে? দুইটা চৌম্বক ক্ষেত্র সেন্টার পয়েন্টে কিভাবে আচরণ করতেছে সেটা এখন আমাদের দেখতে হবে। B1 এবং B2 দুইটাই যদি একই ডিরেকশনে কাজ করে, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে যোগ করব। আর যদি অপোজিট ডিরেকশনে কাজ করে তাহলে কি করব? বিয়োগ করব। দেখেন সহজ করি। এই যে পি বিন্দুতে B1 কোন দিকে কাজ করবে? তার ডিরেকশনে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আবারও ভিডিও অন করেই দেখাই। ডাইরেকশনগুলো খেয়াল করেন। এই আপনাদেরকে যে ডিরেকশন পড়াচ্ছি এর বাইরে অন্য কোনো ডিরেকশন পড়তে যায় না, হুদাই পেইন খাবেন। মানে বলতেছি ভালোই ভালোই, শুনলে শুনেন, না শুনলে হচ্ছে পেইন খায় আমারে করবেন না যে ভাই ওখানে তো এটা মেলে না, না মিললে নিজ দায়িত্বে মিলাই নেবেন। আমি যে কনভেনশন শিখাচ্ছি এই কনভেনশনের বাইরে অন্য কোনো কনভেনশন দিয়ে অঙ্ক করলে যদি আপনার না মিলে, সেটা আপনার দায়িত্ব এবং যে শিখাইছে তার দায়িত্বে আপনারা মিলাই নেবেন। আমি এসব হেজিবেজি আপনাদের কোনো কিছু আউলফাল জিনিস পড়াইতে পারবো না এবং সেই অনুযায়ী মিলাইতে পারবো না। আমি যে বেসিক থিওরেমগুলো শিখাচ্ছি সেই থিওরেম দিয়ে আমি সব অঙ্ক করাবো, কারণ আমি আমার এক্সপিরিয়েন্সে নিজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যত ম্যাগনেটিক সার্কিট করছি এই রুলগুলো দিয়ে সব সলভ হয়েছে, এর বাইরে আমার কিছু লাগে নাই। সো 4 বছরে যখন কিছু লাগে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যায়, তখন এইচএসসিতে আপনাদের লাগবে বলে আমি বিশ্বাস করি না। ওকে দেখেন, আমি ভিডিওটা অন করতেছি, আসেন খেয়াল করেন, ভালো মতো তাকান। এই যে তারে কারেন্ট যাচ্ছে, কোন দিকে যাচ্ছে?
তারে কারেন্টটা যাচ্ছে এইদিকে। তাহলে ডান হাতের বৃদ্ধাঙ্গুল, এই দেখেন ডান হাতের বৃদ্ধাঙ্গুল আমি ধরছি, অন্য আঙ্গুলগুলা এই যে পেঁচাইলাম সেটা কি তল থেকে বের হয়ে আসলো না? এই যে অন্য আঙ্গুলগুলা কোন দিকে আসে? টিউ টিউ আপনাদের দিকে। অন্য আঙ্গুলগুলা কোন দিকে আসতেছে? এই যে আপনাদের দিকে আসতেছে। তার মানে এইখানে উপরে বলরেখা কি হচ্ছে? বের হয়ে আসতেছে। উপরে বলরেখা কি হচ্ছে? বের হয়ে আসতেছে। এবার বের হয়ে এসে তারা নিচে দিয়ে কি ঢুকবে? দেখেন একদিক দিয়ে বলরেখা বের হলে আরেক দিক দিয়ে কি হবে? ঢুকবে। তাহলে যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি যদি এইভাবে রাখি, নিচের দিকে গেলে এই যে এটা ঢুকতেছে, আর উপরের দিকে আসলে কি এরা বের হচ্ছে। তাহলে উপর দিক দিয়ে বলরেখা বের হবে আর নিচের দিকে ঢুকবে। তাহলে উপরের দিকে যদি বের হয়, বের হওয়া মানে কি? ডট না ক্রস? বের হওয়া মানে হচ্ছে ডট। তাহলে উপরে একটা চৌম্বক ক্ষেত্র কি হয়েছে? ডট হয়েছে। এটা কার? সোজা তারের জন্য। সোজা তারের জন্য B1 ছিল, তাহলে B1টা হচ্ছে ডট। B1টা কি? ডট। B1 এখানে কি? ডট। এবার বৃত্তাকার কুণ্ডলিটায় কারেন্টটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ ছিল? একটু দেখেন, বৃত্তাকার কুণ্ডলিতে কারেন্টটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ। কেমনে ভাই অ্যান্টি ক্লকওয়াইজ? একটু দেখি আমরা। এই যে খেয়াল করেন ডায়াগ্রাম, এটা ছিল ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই বৃত্তাকার কুণ্ডলী অ্যান্টি ক্লকওয়াইজ মানে ভিতরে ডট হবে না ক্রস হবে? ডট হবে। তাহলে B1 ও ডট, B2 ও ডট, দুইটা যদি ডট হয় দুইটা ডিরেকশন কি এক ডিরেকশন, তার মানে কি হবে? যোগ হয়ে যাবে। সো চলেন স্লাইডে ফেরত যাই, ম্যাথ শেষ করি। সো তাহলে দেখেন B1 এবং B2 দুইটাই কি হচ্ছে? আমার ডট হচ্ছে, দুইটাই ভিতর থেকে বাইরে বের হয়ে আসতেছে। তাহলে B1 ও ডট, B2 ও ডট। এই P1 বিন্দুতে, P বিন্দুতে B1টাও ডট, B2টাও কি হবে? ডট হবে। তাহলে লব্ধি B = B1 + B2। আর B1 + B2 করলে 8 25 33.13 × 10⁻⁵ টেসলা অ্যান্সার। সো এইভাবে অ্যাকচুয়ালি একটা তারের একটা অংশ যদি বৃত্তাকার করা হয়, ওই তারের সেন্টার পয়েন্ট দিয়ে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা বের করা যায়। গেল। আজকে আরো একটা ম্যাথ করাবো। কোশ্চেন ধরেন, এটা আমার একটা পছন্দের কোশ্চেন। একটা তার সোজা আসছে, আসার পরে এখানে টার্ন নিছে, টার্ন নিয়ে তারটা সোজা চলে গেছে। সো এইখানে কারেন্টটা I = 4 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা এইখান দিয়ে যাচ্ছে I = 4 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা এইখান দিয়ে যাচ্ছে I = 4 অ্যাম্পিয়ার। এখানে একটা P বিন্দু আছে। P বিন্দুটা এদিক থেকে 4 সেন্টিমিটার দূরত্বে, এই বৃত্তচাপের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, ডান দিক থেকেও 4 সেন্টিমিটার দূরত্বে। আপনাকে বের করতে বলল P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান কত? P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান কত? এটা বের করতে বলল। এটা খুব সহজ অঙ্ক, মানে এটা চিন্তা করলেই সহজ অঙ্ক। আপনাকে শুধু বের করতে হবে তিনটা সেগমেন্টের জন্য P বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত, সেটা বের করে যোগ বিয়োগ করে দিতে হবে। তাহলে অ্যান্সার করতে যাই। অ্যান্সার আমি তিনটা তারকে তিনটা ভিন্ন কালার দিয়ে আঁকবো। প্রথমে এই কালার আঁকতেছি, এই যে কালার আঁকলাম, কারেন্ট আসলো, বুঝছেন? কারেন্ট আসলো। এখন এইখান থেকে 4 সেন্টিমিটার দূরত্বে এই পয়েন্টে, এই দূরত্বটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে তারের এক প্রান্ত থেকে একটা দূরত্বে P বিন্দুতে, এখানে এই তারটাকে বলি 1 নাম্বার তার। তাহলে এখানে যে B1টা তৈরি হবে, B1টা কি ডট হবে না ক্রস হবে? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। দেখেন আমার তার বরাবর আপনি যদি ডান হাতের বৃদ্ধাঙ্গুল রাখেন, তাহলে ভিতরে বলরেখাটা ঢোকে না বের হয়ে আসে এটা দেখেন। আপনি এই তার বরাবর ডান হাতের বৃদ্ধাঙ্গুল রাখেন, রাখার পরে দেখেন বলরেখাটা কি করে? ভিতর দিক দিয়ে
ঢোকে না বের হয়, এখান দিয়ে বলরেখাটা বের হয়ে আসবে। সো এই B1টা হবে ডট, B1 হবে ডট। এরপরে এখানে কারেন্টটা ফ্লো করতেছে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? কারেন্ট এখানে ফ্লো করলো, এই যে কারেন্টটা যাচ্ছে এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা বলছিলাম যে ভিন্ন ভিন্ন রং দিয়ে আঁকবো, নাহলে বুঝতে কষ্ট হবে। এখানে কালো আঁকি, কালো, এই যে কালো, কালো এইটার জন্য, কালো রঙের জন্য এইখানে যে B2 হবে, B2টাও হবে ডট, B2 হবে ডট। এটা হচ্ছে তাহলে 2 নাম্বার সেগমেন্ট। আর থার্ড সেগমেন্ট লাল, ওমা, থার্ড সেগমেন্ট যে লাল সেগমেন্টটা আছে, এই লাল সেগমেন্টের জন্য এটা সেগমেন্ট নাম্বার 3। দেখেন কারেন্টটা উপরের দিকে উঠতেছে, তাহলে ডান পাশ দিয়ে বলরেখা ঢুকে এখান দিয়ে বলরেখা আবারও বের হয়ে আসবে, B3টাও হবে ডট। তাহলে B1 B2 B3 তিনটাই অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখান থেকে বের হয়ে আসতেছে। তাহলে P বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য পাবো, সেই চৌম্বক ক্ষেত্র প্রাবল্য B ইকুয়ালস টু হবে B1 প্লাস B2 প্লাস B3। এই P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য তিনটাই কি হবে, যোগ হবে। চলেন দেখি, ভিডিওটা অন করে দিচ্ছি আমি, ভিডিও অন করে আরেকবার দেখাচ্ছি। ডিরেকশন, আপনাদের ডিরেকশন নিয়ে ঝামেলা হবে। দেখেন যত ঝামেলা করার সব হবে ডিরেকশন নিয়ে। আপনারা একটাই কনভেনশন শিখেন, একটাই নীতি, এই হাজারখানেক নীতি শিখবেন না, খুবই বোরিং, বিরক্তিকর এবং আজাইরা। আমি আরও পরের দিকে যখন পড়াবো তখন টের পাবেন আমি আসলে রিলেটগুলো কিভাবে করব। এখন পড়াচ্ছি খালি জিনিসগুলো মাথায় রাখেন, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, ক্লকওয়াইজ নেগেটিভ, কোথায় পড়ছি, ভেক্টরে পড়ছি, সেই জিনিস তো মেনটেন করতেছি। অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, দেখেন মানে আমি কিভাবে জিনিসগুলা মনে না রেখে চলে আসি। অ্যান্টি ক্লকওয়াইজ কি, পজিটিভ, পজিটিভ মানে কি তল থেকে বেরিয়ে আসতেছে, ওয়াই অক্ষে তল থেকে বেরিয়ে আসলে পজিটিভ না? ক্লকওয়াইজ নেগেটিভ, তলের মধ্যে ঢুকতেছে, সেই জিনিস তো পড়াচ্ছি, নতুন কিছু বলতেছি না। এখন যখন যে আমরা পরের চ্যাপ্টারে উত্তর মেরু দক্ষিণ মেরুর জন্য কি হবে দেখবেন, এগুলো প্রত্যেকটা রিলেট করা যাচ্ছে। আর আপনি অন্য যে কোনো ফর্মুলা শেখেন, তখন যে আপনাকে আবার সাইকেলের চাকা কোন দিকে ঘোরে, সাইকেলের চাকা শিখাবে, ডানাবর্ত বামাবর্ত, ভাল লাগে না। তো চলেন, যেটা বলতেছিলাম, আমি এই অঙ্কটায় আরেকবার ডিরেকশনগুলো দেখাবো। সো তিনটা ডিফারেন্ট কালি তৈরি করছিলাম আমি। এই যে খাতার যে তল দেখতে পাচ্ছেন সবাই, এই তলে প্রথমে কারেন্ট নামবে। সো আমি এইখানে তলটাকে রাখি, তলটার দিকে তাকান আপনারা সবাই, এই যে তলটা রাখলাম, এখানে একটা দিয়ে কারেন্ট প্রথমে আসলো, কারেন্ট আসলো, এটা আসলো নীল রঙের দিয়ে কারেন্ট আসতেছে। তাহলে আসলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে, এই দেখেন ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আমি যখন রাখতেছি এইখানে এই তলে, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি যখন রাখলাম এই দিকে, দেখেন ডান হাতের বৃদ্ধাঙ্গুলি রাখছি, অন্য আঙ্গুলগুলো কি উপরের দিকে না, উপরের দিকে। তাহলে আমার এই দিকে যে উপরের দিকে আসতেছে, এই দিকে চৌম্বক ক্ষেত্র আসবে কোন দিকে, এদিকে চৌম্বক ক্ষেত্র আসবে উপরের দিকে। তাহলে আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি যেদিকে, আর একটু উইন্ডোটাকে বড় করে দেখতে সুবিধা হবে। হ্যাঁ এখন দেখতেছেন, এই যে দেখেন ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কারেন্টের ডিরেকশন ইন্ডিকেট করে, অন্য আঙ্গুলগুলো তাহলে কি চৌম্বক বল রেখা ইন্ডিকেট করে। সো চৌম্বক বল রেখা এই দিক থেকে কোন দিকে উঠতেছে, এই যে দেখেন উপরের দিকে উঠতেছে, দেখছেন এই যে যেখানে আমার আঙ্গুলটা বসানো আছে এখান থেকে কি উপরের দিকে, তাহলে এখানে কি হবে ডট হবে, ডট মানে এই পাশে আমার তাহলে B1টা হচ্ছে ডট, B1টা এইদিকে কি হবে ডট হবে, B1 এক নাম্বার তারের জন্য। এরপরে 2 নাম্বার তার কালো ছিল, 2 নাম্বার তারটা এই যে অর্ধচন্দ্র, অর্ধবৃত্ত হয়েছে। সো অর্ধবৃত্ত যদি হয়ে যায়, অর্ধবৃত্ত যদি হয়, এই যে দেখেন অর্ধবৃত্ত, অর্ধবৃত্তে এখানে কারেন্টটা গেছে কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, একটু ভালো মতো খেয়াল করেন। এই কারেন্টটা কি হয়ে গেল, অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেল না? অ্যান্টি ক্লকওয়াইজ হলে তো বোঝাই যাচ্ছে এটা কি হবে, ডট হবে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে ভিতরে ডট হবে, B2 2 নাম্বার তার। আর 3 নাম্বার তার, এই যে 3 নাম্বার তারে কারেন্ট চলে যাচ্ছে, কারেন্ট কি চলে যাচ্ছে। এখন দেখেন 3 নাম্বার তারে আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুল যদি ধরি, এই যে খাতাটাকে এদিকে চাপায় আনি, দেখেন ডান হাতের বৃদ্ধাঙ্গুল এদিকে ঢুকতেছি, তাহলে এই পাশে এইখানে এসে কি ঢুকতেছে বল রেখা, এইখানে যদি ঢুকে এই দিক দিয়ে ঢুকে ভিতর দিক দিয়ে কি বের হয়ে আসবে না? অথবা এই যে এইভাবে দেখেন, এখান দিয়ে যদি ঢুকে, এখান দিয়ে ঢুকলে এখান দিয়ে বল রেখা ঢুকতেছে, এখান দিয়ে ঢুকতেছে,
এইখান দিয়ে ঢুকলে সেটা ভিতর দিক দিয়ে কি হবে, বের হয়ে আসবে। তাহলে এইখানেও কি বের হয়ে আসবে, এটা 3 নাম্বার তারের জন্য আমার, তাহলে এটা 3 নাম্বার তারের জন্য B3 কি করব, ভিতর দিক দিয়ে বের করে আনবো। তাহলে B1 B2 B3 তিনটাই কি হচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে তিনটাই যোগ করলে আমি কি পাবো, ঠিক সেন্টার পয়েন্টে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি এর মান পেয়ে যাব। তাহলে B1 B2 B3 এখন যোগ করব, চলেন। সো কাজ শেষ অলমোস্ট। আপনাদের বার্ড-স্যাবার্টের সূত্রটা আরও ম্যাথ আমি নেক্সট ক্লাসে করাবো, আরও কিছু ম্যাথ করাবো। কারণ হচ্ছে এখানে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে পরে চুম্বক অধ্যায় নিয়ে সারা জীবন হাবুডুবু খাবেন। শুধু হাবুডুবু না, হাবু ডুবুডুবুও খাবেন। ওকে, এখন দেখেন তাহলে B1 B2 B3 কি করে দিব, যোগ করে দিব। তাহলে B1 B2 B3 যোগ করব কেমনে, আগে তো B1 B2 B3 বের করতে হবে। খুবই ভালো কথা, B1 বের করব কেমনে বলেন। B1 এর মান কত হবে, এই শিখাইছিলাম, যদি একটা তারের এক পাশে একটা বিন্দু থাকে, একটা তারের এক পাশে একটা বিন্দু থাকে, সেক্ষেত্রে কত হয়, B1 ইকুয়ালস টু মিউ নট I ডিভাইডেড বাই 4 পাই A। যাদের গত ক্লাস করা হয়েছে, আগের ক্লাস করা হয়েছে, তার এটা বুঝছেন। B1 সমান মিউ নট I বাই 4 পাই A কেমনে। ওকে, আরেকবার দেখায় নেই কেমনে, দেখেন মনে আছে কিনা। একটা তারের এক প্রান্ত হতে একটা দূরত্বে, এই A দূরত্বে যদি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য B দেখতে যাই, B সমান মিউ নট I ডিভাইডেড বাই 4 পাই A cos থিটা 1 মাইনাস cos থিটা 2। এখন তারের দৈর্ঘ্য অসীম হলে, তারের দৈর্ঘ্যটা যখন অসীম হবে তখন এইখানে এই যে অসীম দৈর্ঘ্যের তারের জন্য এই থিটা 1টা কত, 0 ডিগ্রি, আর থিটা 2টা কত, 90 ডিগ্রি। তাহলে B সমান মিউ নট I বাই 4 পাই A cos 0 ডিগ্রি 1 cos 90 ডিগ্রির মান কত, 0। সো মিউ নট I বাই 4 পাই A, এটা হচ্ছে কার জন্য, অসীম দৈর্ঘ্যের একটা তারের এক মাথা থেকে যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। সো যাদের মনে আছে আলহামদুলিল্লাহ, যাদের মনে নাই আগের লেকচার আবার মনোযোগ দিয়ে পড়েন। সো মিউ নট I বাই 4 পাই A, মিউ নট 4 পাই ইন্টু 10 পাওয়ার মাইনাস 7, I সমান 4 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই 4 পাই ইন্টু A 4 সেন্টিমিটার 0.04। তাহলে 4 বাই 0.04 100 ইন্টু 10 পাওয়ার মাইনাস 7 মানে 1 ইন্টু 10 পাওয়ার মাইনাস 5 টেসলা। এখন B1 যা হবে B3ও তাই হবে, B3 কিন্তু ভিন্ন কিছু হবে না, B3ও হবে 1 ইন্টু 10 পাওয়ার মাইনাস 5 টেসলা। B2টা কি, একটা অর্ধবৃত্ত না, তাহলে অর্ধবৃত্ত হলে কি হবে, মিউ নট I ডিভাইডেড বাই 4R। কেন 4R, মিউ নট I বাই 2R হচ্ছে বৃত্তের জন্য, তাহলে অর্ধবৃত্তের জন্য কত, মিউ নট I বাই 4R। তাহলে 4 পাই ইন্টু 10 পাওয়ার মাইনাস 7 ইন্টু I হচ্ছে 4 ডিভাইডেড বাই 4 ইন্টু ব্যাসার্ধ R কত এখানে 0.04। সো 4 কাটাকাটি যদি করে দেই 0.04, আবার 4 কাটা, দেখি 4 ইন্টু পাই ইন্টু 4 পাওয়ার মাইনাস 7 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 0.04, এটা আসবে 3.14 ইন্টু 10 পাওয়ার মাইনাস 5 টেসলা। তাহলে সব যোগ করে দিই, B1 B2 B3 1 2 3 4 5 5.14 ইন্টু 10 পাওয়ার মাইনাস 5 টেসলা। এই হচ্ছে বার্ড-স্যাবার্টের সূত্রের আজকে পর্যন্ত প্রয়োগ। দয়া করে পুরা ভিডিওটা আরেকবার দেখবেন আপনারা সবাই, দয়া করে আবার পুরা ভিডিওটা দেখবেন। কেন ভাইয়া এবং আপুরা, এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোয় আমাদের প্রচুর কনফিউশন থাকে। সো আমি কনভেনশনগুলা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কনভেনশনগুলা একদম মাথায় গেঁথে ফেলবেন, কারণ পরবর্তীতে এই কনভেনশনগুলা নিয়েই আমি অ্যাকচুয়ালি আগাবো, পুরা চ্যাপ্টার ডেভেলপ করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এটা কি মাস, এটা হচ্ছে জুলাই মাস। যেহেতু আজকে জুলাই মাসের 5 তারিখ, আমি পেমেন্টের ডিটেলসটা আবার দিয়ে দিব। সো এই মাসের পেমেন্টটা দয়া করে 12 তারিখের মধ্যে করে দেন আপনারা। ওকে, তাহলে ভালো থাকবেন ইনশাল্লাহ। শেষ করতেছি, আসসালামু আলাইকুম।